হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য লেখক সমরেশ মজুমদারের লেখা অর্জুন সমগ্র থেকে কালিম্পংয়ের সীতাহরণ গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। এরকম ধারালো চিৎকার সে কোনো কালে শোনেনি। চিৎকারটা একবার হয়েই আবার সব চুপচাপ। শব্দটা এমনই আকস্মিক ছিল যে অর্জুনের বুকের ভেতরটা তখনও কাঁপছিল। সে উঠে জানালাটা বন্ধ করল। তারপর ধীরে ধীরে দরজায় এসে দাঁড়ালো। লম্বা করিডোরে আলো জ্বলছে। একটি লোক সিঁড়ির মুখে চুপচাপ দাঁড়িয়ে। তাকে দেখে ভাবলেশবিহীন মুখে মাথা নোয়ালো। লোকটা কি পাহারাদার? সে ওর সামনে পৌঁছে জিজ্ঞাসা করল, কিসের চিৎকার ছিল? লোকটা একবার বোবা চোখে ওর দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। অর্জুন বুঝল যে ও কথা বলতে চাইছে না। হয়তো সেই রকমই নির্দেশ আছে ওর ওপরে। কিছুটা কৌতূহলী হয়ে অর্জুন নিচে নেমে এলো। সে লক্ষ্য করল প্রত্যেক বাঁকে আলোর ব্যবস্থা আছে। এই বাড়ির কোথাও অন্ধকার নেই, অথচ বাইরে থেকে গাছপালার আড়াল থাকায় সেটা একটুকুও টের পাওয়া যায় না। নিচের ঘরে এসে অর্জুনের বিষ্টু সাহেবের কথা মনে পড়ল। বিষ্টু সাহেবের পাশেই থাকেন। আগেরবার সময় না থাকায় বিষ্টু সাহেবের বাড়িতে যাওয়া হয়নি। এই যোগাযোগটা উনি যখন করিয়ে দিয়েছেন, তখন একবার দেখা করাটা ভদ্রতা। যদিও এখন সামান্যই রাত হয়েছে, তবুও অর্জুনের মনে পড়ল অমল সোমের নিষেধাজ্ঞার কথা। কিন্তু সেটা তো শুধু ওর বাড়িতে যেন সে রাত্রে না থাকে এই পর্যন্তই। একবার দেখা করলে আর ক্ষতি কি? তার মনে হচ্ছিল বিষ্টু সাহেবের কাছ থেকে কিছু অন্তত নতুন খবর পাওয়া যাবে। ওই রকম হঠাৎ চিৎকারের রহস্যটা জানতে খুব ইচ্ছে করছিল। ঠিক এই সময়ই রায় সাহেব নেমে এলেন। এখনো রঙে হালকা পোশাক, একটু গম্ভীর মুখ। অর্জুনকে দেখে জিজ্ঞাসা করলেন, এনি প্রবলেম? না, তেমন কিছু নয়। ভাবছিলাম একবার বিষ্টু সাহেবের সঙ্গে একটু দেখা করতে যাব কিনা। অর্জুন বিনীত গলায় বলল। সঙ্গে সঙ্গে রায় সাহেব ঠোঁট কামড়ালেন। তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলেন, বিষ্টু সাহেব মানে বিষ্ণুচরণ পত্রনবীশ? হ্যাঁ, ওকে আমরা ওই নামেই ডাকি। কিন্তু তুমি ওকে চিনলে কি করে? চিনব না মানে? উনি তো... অর্জুনকে ইশারায় থামিয়ে দিলেন রায় সাহেব। তারপর আরও নিচু গলায় বললেন, উপল, তুমি তো জলপাইগুড়ির কলেজে পড়ো, তাই না? বিষ্ণুবাবু কালিম্পংয়ে থাকেন, তাই তো? এবারে ইঙ্গিতটা ধরতে পারল অর্জুন। সঙ্গে সঙ্গে নিজের বোকামির জন্য লজ্জাও পেল। বিষ্টু সাহেব তার পরিচিত, কিন্তু উপল নারায়ণের তো নয়। এখন যদি সে ওর সঙ্গে দেখা করতে যায়, তাহলে সবাই সন্দেহের চোখে দেখবে। সে নীরবে মাথা নাড়তেই রায় সাহেব বললেন, একটু আগে আমি বিষ্ণুবাবুকে কল করেছিলাম। ওকে বলেছি জলপাইগুড়ি থেকে আমার এক ভাইপো এসেছে, কদিন থাকবে। তো উনি বলেছেন যে কাল সকালে একবার এখানে বেড়াতে আসবেন। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে একদম ভুলে গিয়েছিলাম। রাত্রে আমাকে না বলে কখনোই ওই বাড়ির বাইরে বাগানে পা দেবে না। আমার 4টে পোষা হাউন্ড আছে। 7টার পর ওদের ছেড়ে দেওয়া হয়। ওরা খুবই হিংস্র। হাউন্ড? খুবই হিংস্র প্রাণী। আমাদের নিরাপত্তার জন্যই ওই ব্যবস্থা নিতে হয়েছে। ওরা ছাড়াও এই বাড়িতে আরও 5 জন গার্ড আছে, খুবই রিলায়েবল। তবুও আমি অস্বস্তি বোধ করছি। রায় সাহেব অন্যমনস্কভাবে তার চুলে হাত বোলালেন।
অর্জুনের খুব ইচ্ছে করছিল রহস্যটা কি তা জানতে। রায় সাহেবের অস্বস্তির কারণটাই বা কি? কাকে ভয় করছেন তিনি? কিন্তু এত বয়স্ক একটা মানুষকে সরাসরি প্রশ্ন করার যোগ্যতা তো তার নেই। সে শুধু বলল, অমূলদা এলে নিশ্চয়ই উপকার হবে। তাই তো মনে হয়েছে, কিন্তু উনি আসতেই চাইলেন না। যা হোক, আজ রাত্রে তুমি একা খেও, আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব। তোমার যদি বইপত্র দরকার হয় তাহলে দোতলা সিঁড়ির ডান দিকের ঘরে যেও, সেখানে কিছু বই আছে। গুড নাইট। রায় সাহেব আবার দোতলায় উঠে গেলেন। অর্জুন দরজার দিকে তাকালো। সেটা ভেতর থেকে তালা বন্ধ। একটি মানুষ তার সামনে টুলে বসে। যে 5 জন গার্ড আছে, তার একজন, বেশ স্বাস্থ্যবান নেপালি। কিছুক্ষণ বসে থেকে অর্জুন ওপরে উঠে এলো। সেই পাহারাদারটি ওখানে ঠিক একই ভঙ্গিতে রয়েছে। অর্জুনকে ভ্রুক্ষেপ করছে না সে। রায় সাহেবের নির্দেশ মতো ঘরটায় ঢুকে বেশ ভালো লাগলো। প্রচুর বই আলমারিগুলোয়। তন্ময় হয়ে বইগুলো দেখছিল অর্জুন। সবই ইংরেজিতে লেখা। একটা আলমারিতে ভারী ভারী প্রবন্ধের বই, আর একটায় বিখ্যাত সব ক্লাসিক। 4 নম্বর আলমারিতে ক্রাইমের ওপর লেখা বই দেখতে পেয়ে সে একটু দাঁড়ালো। সেই সময় পিছন থেকে কেউ শীষ দিয়ে উঠল মৃদু স্বরে, ঠিক সাপের শীষের মতো। চমকে উঠে মুখ ফেরাতে অর্জুন অবাক হয়ে গেল। অপূর্ব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে দরজায়। তার পরনে পা ঢাকা ম্যাক্সি, ঘন কালো চুল কাঁধ অবধি, নাক, ঠোঁট এবং চিবুকে চমৎকার সৌন্দর্য, কিন্তু চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে। হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকে সে অর্জুনের দিকে। সে চাহনির সামনে দাঁড়িয়ে কেঁপে উঠল অর্জুন। তারপর যেন নিজেকেই একটু ধাতস্থ করতেই বোকার মতো একটু হাসল। Who the hell you are? মেয়েটির ঠোঁট থেকে এই বাক্যটি বেরিয়ে এলেও অর্জুনের মনে হলো এমন উচ্চারণ সে জীবনে শোনেনি। কেমন যেন জড়ানো জড়ানো। মাঝের 2-1টা শব্দ অনুমান করে নিতে হয়, কিন্তু বলার ভঙ্গিতে যে আদেশ আছে তা বুঝতে অসুবিধে হয় না। মেয়েটি ততক্ষণে আরও খানিকটা এগিয়ে এসেছে। তার মুখে এখন কয়েকটি কঠিন রেখা ফুটে উঠল। কে তুমি বলো, নইলে আমি চেঁচাবো। কথাগুলো স্বচ্ছন্দ নয়, উচ্চারণে পরিষ্কার বিদেশি টান আছে। এবার অর্জুন সোজা হলো এবং তার মনে পড়ল কি পরিচয় দিতে হবে। আমার নাম উপল নারায়ণ, আমি আপনার কাকার ছেলে, খুড়তুতো ভাই। ভাই? মুখ বিকৃত করল মেয়েটি। তুমি আবার কোথায় গিয়ে জুটলে? আপনার বাবাই আমাকে এখানে নিয়ে এসেছেন। আমার বাবা? খিলখিল করে হেসে উঠল মেয়েটি। How do you know he's my father? তুমি জানো আমি কে? এবার চমকে উঠল অর্জুন। সত্যিই তো সে জানে না এই মেয়েটি রায় সাহেবের মেয়ে কিনা। এই বাড়িতে রায় সাহেবের মেয়ে আছে জেনেই সে অনুমানে ওকে পরিচয় ভেবেছে। কয়েক মুহূর্ত দেরি হয়েছে, এর মধ্যেই মেয়েটি চিৎকার করে উঠল, ভূতের মতো বোবা হয়ে দাঁড়িয়ে থেকো না। Tell me. এই সময় সেই শীর্ণ মহিলা দরজায় দেখা দিলেন। ও সীতা, প্লিজ প্লিজ শান্ত হও একটু। ইংরেজিতে অনুরোধ করলেন তিনি। নো, কি ভেবেছো তোমরা? যাকে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? এই লোকটা কে? কে আমি জানতে চাই। আঙুল তুলল সীতা। ওয়েল, হি ইজ ইয়োর ব্রাদার।
তোমার বাবার ভাইয়ের ছেলে, মফস্বলে থাকেন। আই সি, ওকে একটা ভূতের মতন দেখতে, চাল। ঠিক আছে, তুমি এখন একটু একটু ঘরে চলো, এত এক্সাইটমেন্ট ভালো নয়। দ্যাটস নট ইউর বিজনেস। বলেই সে অর্জুনের দিকে ঘুরে দাঁড়ালো। ভূত? ইউ মাই ব্রাদার। অর্জুন নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটির ভাবভঙ্গিতে সে অবাক হয়ে যাচ্ছিল। কোনো স্বাভাবিক প্রকৃতির মেয়ে এই রকম আচরণ তো করে না। মেয়েটি বলল, ইউ শুড নো, এরা আমাকে বন্দি করে রেখেছে, কিন্তু আমি এখানে থাকবো না। ওরা আমাকে উদ্ধার করবেই। আই মাস্ট গো ব্যাক টু সান ফ্রান্সিসকো। এসব তোমাকে কি বলছি? হ্যাঁ, তুমি তো একটা গ্রামের ভূত, তুমি কি করে বুঝবে? বিকারগ্রস্ত গলায় মেয়েটি কথা বলছিল, ওর সমস্ত শরীর কাঁপছিল। অর্জুন লক্ষ্য করল ওর ঠোঁট থরথর করে নড়ছে, নাকে এই ঠান্ডাতেও ঘাম জমেছে। এবার ওই বৃদ্ধা এগিয়ে এসে মেয়েটির দুটো কাঁধ ধরলেন। সীতা, সীতা, একটু শান্ত হও, ও তোমার ভাই, ওর সঙ্গে ওইভাবে কথা বলা উচিত নয়। আই ডোন্ট কেয়ার। এতদিন আমি একা ছিলাম, কোথেকে ভাই এসে জুটল? আর এত কথার কি দরকার? আমি দেশে ফিরে যেতে চাই। এক ঝটকায় বৃদ্ধার হাত সরিয়ে দিতে চাইল সীতা, কিন্তু সক্ষম হলো না। কিন্তু অর্জুন লক্ষ্য করছিল এতটা উত্তেজিত হওয়ার ফলেই বোধহয় সীতা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। সে ধীর গলায় বলল, আপনি মিছিমিছি রাগ করছেন। মেয়েটি কিছু কড়া কথা বলতে গিয়েও যেন পারল না। ওর চোখের পাতা একবার খুলেই বন্ধ হয়ে গেল। বৃদ্ধা দু হাতে ওকে জড়িয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওরা চলে যাওয়ার পর অর্জুনের ধাতস্থ হতে বেশ সময় লাগলো। সে আর আলমারিতে হাত দিল না। নিজের ঘরে এসে সোফায় শরীর এলিয়ে বসে পড়ল অর্জুন। সমস্ত ঘটনাগুলো সে এবার মনে মনে সাজাতে লাগলো। অমলদা বলেছেন, ভালো সত্য সন্ধানী বারংবার ঘটনাগুলোকে নানান দৃষ্টিকোণে বিশ্লেষণ করে থাকেন। কখনোই একটা অর্থের ভার পিঠে টেনে নেন না। তাকে চোখ খোলা রাখতে হবে এবং মনটাও পরিষ্কার। কিন্তু এসব করেও সে নিজে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না। অমলদা বলেছিলেন, রায় সাহেবের মেয়ে পাঙ্ক হয়ে যাওয়ায় তিনি জোর করে ওকে দেশে নিয়ে এসেছেন। পাঙ্কের যে ছবি সে বইয়ের প্রচ্ছদে দেখেছে তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই মেয়েটির। ওকে তো বেশ সভ্যভব্য বলেই মনে হচ্ছে। শুধু সান ফ্রান্সিসকো শহরে ফিরে যাওয়ার দাবি ছাড়া অন্য কোনো ইচ্ছাও ব্যক্ত করেনি মেয়েটি। দ্বিতীয়ত, ওকে একটু সুস্থ বলে মনে হয়নি অর্জুনের। এরকম অসুস্থ মেয়েকে নিয়ে রায় সাহেবের অন্য আশঙ্কা হবেই বা কেমন করে? অর্জুন আরও বিশদভাবে ঘটনাগুলো চিন্তা করছিল। রায় সাহেব কালিম্পং শহরে প্রাসাদের মতন একটি বাড়ি কিনেছেন। আমেরিকান টাকায় সেটা তিনি কিনতেই পারেন। সরকার যদি আপত্তিকর কিছু না পায় তাহলে কেনাটা অস্বাভাবিক নয়। কিন্তু এই বাড়িটাকে পাহারা দিতে 5 জন গার্ড রাখতে হয়েছে ওকে। কেন? প্রত্যেকটা ঘরের আসবাব ওর সম্পদের পরিমাণের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু নেহাত চোর ডাকাতের ভয়ে এইরকম কড়া পাহারার ব্যবস্থা তো হতে পারে না। বাগানে নাকি হাউন্ডদের ছেড়ে দেন। হাউন্ডরা তো খুব হিংস্র হয়, কোনোভাবেই তাদের প্রলুব্ধ করা যায় না। ওদের এড়িয়ে এই বাড়িতে কোনো মানুষের পক্ষে ঢোকা অসম্ভব। কিন্তু হাউন্ডদের রাখা হলো কেন? তাছাড়া ওই বৃদ্ধাটিকে রায় সাহেব নিশ্চিত বিদেশ থেকেই এনেছেন। প্রথমে যতটা বৃদ্ধা মনে হয়েছিল
একটু আগে ততটা মনে হয়নি। মহিলার শরীরে বেশ শক্তি আছে। কিন্তু ওকে নিয়ে এলেন কেন রায় সাহেব? শুধু মেয়েকে একজন নার্সের কাছে রাখতে হবে এই যুক্তিতে বিদেশ থেকে কাউকে আনা তো হাস্যকর। কিন্তু মহিলা যে বেশ ভদ্র এটুকু বোঝা যাচ্ছে। অর্জুন বুঝতে পারছিল এই বাড়িতে সন্দেহজনক অনেক কিছু রয়েছে, কিন্তু সে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। অমল সোমের সহকারী হিসেবে সে যদি সত্য সন্ধানের কাজে নামে, তাহলে এই না বুঝতে পারাটা অত্যন্ত লজ্জাজনক। তাকে যেমন করেই হোক এই 5 দিনে এই সবের উপযুক্ত ব্যাখ্যা খুঁজে বের করতেই হবে। কিন্তু সেই সঙ্গে আর একটা সমস্যার কথা তার মনে উদয় হলো। অমল সোম তাকে বলেছেন দিনের বেলায় ঘুমোতে আর রাত্রে জাগতে। রাত্রে এই বাড়িতে কেউ আসে কি না এবং এলেও তারা কে সে বিষয়ে নজর রাখতে। কিন্তু যে বাড়ির বাগানে হাউন্ডরা ঘুরে বেড়ায় সেই বাড়িতে কেউ প্রাণ হাতে করে তো রাত্রে ঢুকবে না। তাহলে সে কার ওপর নজর রাখবে রাত জেগে? তবুও অর্জুন ঠিক করলো অমল সোমের নির্দেশ মতোই প্রথম রাত্রে সে জাগবে। কেউ আসুক বা না আসুক, লক্ষ্য তাকে রাখতেই হবে। আগামীকাল বিষ্টু সাহেব এলে এমন ব্যবস্থা করে নেবে যাতে অমলদাকে নিয়মিত খবর পাঠাতে পারা যায়। সে রাত জাগেনি এই খবরটা অমলদার নিশ্চয়ই পছন্দ হবে না। অমলদা একবার বলেছিলেন, মনে রেখো অর্জুন, বুনো হাতি বলো আর চালাক বাঘই বলো, এই সবের চেয়ে একটি ধূর্ত মানুষ অনেক বেশি শক্তিশালী। কারণ মানুষের মাথায় যে বুদ্ধি খেলে তার সঙ্গে পাল্লা দেওয়ার সামর্থ্য ঈশ্বরেরও নেই। পাজামা পাঞ্জাবি আর চাদর জড়িয়ে আবার সোফায় বসল সে। পাঞ্জাবিটা খদ্দরের, অমলদারই দেওয়া। এই কাপড়ের একটা পাঞ্জাবি ওর আছে। অর্জুন আলমারি খুলে ব্যাগ থেকে বইটা বের করল। এখন তার আর ইংরেজির খটোমটো শব্দগুলোই অসুবিধে হচ্ছে না। শব্দের অর্থ না বুঝলেও পুরো বাক্যটা থেকে মোটামুটি একটা অর্থ অনুভব করাই যাচ্ছে। তাতে বুঝতে পারছে বইটা বেশ ইন্টারেস্টিং। অর্জুন ক্রমশ পাঙ্কের বইয়ের পাতায় ডুবে গেল। পাঙ্করা খুব দলবদ্ধভাবে বিচরণ করে। ওদের একটা সতর্ক চেষ্টা থাকে যাতে পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ না হয়। প্রত্যেকটা পাঙ্ক মাদক দ্রব্যের শিকার। তাদের মাদক অভ্যাস এমন মারাত্মক যে কেউ কোনো অবস্থায় দল ছেড়ে যেতে সাহস করে না, কারণ দলের বাইরে গেলে ওই মাদক পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রয়োজনে সেই মাদক না পেলে তারা অসুস্থ হয়ে পড়ে, তাই তারা যে করে হোক দলে ফিরে যেতে চায়। এইখানে অর্জুন সোজা হয়ে বসল। সীতা যে অসুস্থ তা এখন স্পষ্ট। সে নিশ্চয়ই ওই মাদক দ্রব্যের শিকার। ওর ওই স্যান ফ্রান্সিসকো ফিরে যাওয়ার বাসনা শুধু দলের সঙ্গে মিলতে পারবে বলেই। একবার দলের সঙ্গে যোগাযোগ হয়ে গেলে নিশ্চয়ই আর মাদকদ্রব্য পেতে কোনো অসুবিধে হবে না। সিদ্ধান্ত নিয়েই থমকে গেল অর্জুন। না না, তার ভাবনাটা এক পেশে হয়ে যাচ্ছে। অমলদার নির্দেশ মতো তাকে মন খুলে রাখতে হবে। সে আবার বইয়ের পাতায় মন দিল। এর পরের পাতাগুলোয় পাঙ্কদের নানা রকম অত্যাচারের বিবরণ। পাঙ্করা যে ভদ্রতার ধার ধারে না, কুকথা তাদের জিভে থুতুর মতো লেগে আছে, এই সব। একজন সাংবাদিক একটি পাঙ্ক মেয়ের ইন্টারভিউ নিতে গিয়ে কিরকম নাজেহাল হয়েছিলেন সেই ঘটনাটা পড়ল অর্জুন। সাংবাদিক পরে বলেছিলেন একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে যে অমন নোংরা কথা অকারণে বলতে পারে তা আমার ধারণায় ছিল না। ঠিক এই সময় দরজায় শব্দ হতে অর্জুন চমকে বইটা আড়াল করার চেষ্টা করল। না, যে লোকটা চা দিয়ে গিয়েছিল তখন, সেই আবার খাবারের ট্রে নিয়ে ঢুকেছে। চুপচাপ টেবিলে এগুলোকে নামিয়ে যখন লোকটা ফিরে যাচ্ছে তখন অর্জুন ওকে ডাকলো।
এই যে একটু শুনুন। ইচ্ছে করেই আপনি বলল অর্জুন, কারণ যে কোনো বয়স্ক মানুষকে সম্মান দিয়ে কথা বললে তারা যে খুশি হয় এটা সে জেনেছে। লোকটি মুখ নিচু করে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করল, রায় সাহেবের খাওয়া হয়ে গিয়েছে? লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, হ্যাঁ। এই লোকটি নেপালি, কিন্তু বোঝা যাচ্ছে যে ও ভালোই বাংলা বোঝে। উত্তর দেওয়া হলে লোকটি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অর্জুন আবার জিজ্ঞাসা করল, আপনার নাম কি ভাই? এবার সরাসরি চোখ তুলে তাকালো লোকটি। তারপর কোনো কথা না বলে ঘর ছেড়ে চলে গেল দ্রুত পায়ে। অবাক হয়ে গেল অর্জুন। লোকটাকে দেখে তো বেশ সরল স্বভাবেরই মনে হয়েছিল। এরকম অভদ্রভাবে চলে যাওয়ার কোনো কারণ প্রথমে পেল না সে। তারপরেই মনে হলো যে ওর উপর কি নির্দেশ আছে, যাতে কোনো প্রশ্নের কোনো রকম উত্তর না দেয়। রায় সাহেব কি তার কাছ থেকে এই বাড়ির কোনো রহস্য লুকিয়ে রাখতে চান? তাই যদি হয় তাহলে তিনি তাকে নিয়ে এলেন কেন এখানে? অর্জুনের খুব রাগ হচ্ছিল। সে স্পষ্ট বুঝতে পারল রায় সাহেব তাকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। অমলদা এলে নিশ্চয়ই এরকম ব্যবহার করার সাহস করতেন না ভদ্রলোক। সেই লোকটিকে কি আর এমন জিজ্ঞাসা করতে পারত? এখন যদিও অনুমান করতে পারছে, তবুও সঠিক হবার জন্য জানতে চাইতো ওরা এই বাড়িতে আসার পর ওরকম তীক্ষ্ণ গলায় কে চিৎকার করে উঠেছিল এবং কেন করেছিল। কোনো গোপনীয়তা না থাকলে উত্তরটা দিতে কি অসুবিধে হতো লোকটার? অর্জুন খাবারের টেবিলে উঠে এলো। ভাত, তন্দুরি রুটি, মাংস আর দুধ সামান্য জমানো, সম্পূর্ণ দিশি খাবার। রায় সাহেব কি সাহেবী খাবার খান না? স্বাদ বড়ই মনোরম। যে রান্না করেছে তার এলেম আছে। খিদেও পেয়েছিল বেশ। খুব দ্রুত খাওয়া শেষ হয়ে গেলে অর্জুন বাথরুমে ঢুকল। সেখান থেকে বেরিয়ে এসে সে অবাক হলো। টেবিলে কোনো এঁটো বাসন নেই। তার অনুপস্থিতিতেই ওগুলো সরিয়ে ফেলা হয়েছে। লোকটা বোধহয় তার মুখোমুখি হতে চায়নি। ঘড়িতে এখন মাত্র 9:30। কিন্তু এতদূর গাড়িতে আসার জন্যই হোক কিংবা অনেকক্ষণ পরে পেটে ভালো খাবার পড়ার জন্যই হোক, অর্জুনের শরীর একটু আরাম চাইছিল। সাদা বিছানার দিকে তাকালো সে। একবার ওখানে শরীর এলিয়ে দিলে রাতটা চোখের নিমেষে শেষ হয়ে যাবে। আলো নেভাবার আগে দরজা বন্ধ করতে গিয়ে একটু অবাক হলো অর্জুন। দরজায় কোনো ছিটকিনি বা খিল নেই। দরজা ভেতর থেকে বন্ধ করা যাবে না। ব্যাপারটার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছিল না। শোয়ার ঘরের দরজা বন্ধ করার কোনো ব্যবস্থা থাকবে না? সে ভালো করে লক্ষ্য করল, না, কখনো সেরকম কিছু ছিল বলে তো মনেও হচ্ছে না। এই ঘরটা কি সবসময় এমনই খোলা থাকে? এই বাড়ির প্রতিটি ঘরেই কি এক ব্যবস্থা? অর্জুন একটু হতাশ হলো। তারপর ঘরের মাঝখান থেকে বড় টেবিলটাকে অনেক কষ্টে টেনে টুনে দরজার গায়ে আটকে দিল। এখন কেউ যদি ঘরে আসতে চায় তাকে ওই টেবিল গায়ের জোরে সরিয়ে ঢুকতে হবে এবং তাতে সে টের পেয়ে যাবে। আলো নিভিয়ে দিল অর্জুন। তারপর সন্তর্পণে জানালা খুলল। বাইরে শুধুই ঘন অন্ধকার। প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না সে। পরে টের পেল একটা ঝাঁকড়া গাছ সামনে থাকায় দৃষ্টি আড়াল হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে দাঁড়ালে সে কিছুই দেখতে পাবে না। পাশের জানালাটার অনেকখানি ওই গাছটা আড়াল করে রেখেছে। অতএব
এই ঘর থেকে বাগানের কিছুই দেখা যাবে না। অর্জুন জানালা বন্ধ করে দিল। সামান্য সময় খোলা থাকায় ঘরে বেশ ঠান্ডা ঢুকেছে। অথচ ওরা যখন সন্ধেবেলা এখানে এসেছিল তখন ঠান্ডা এতটা ছিল না। অর্জুনের খুব অস্বস্তি হচ্ছিল। রায় সাহেব কি জেনে শুনেই তাকে এই ঘরে থাকতে দিয়েছেন? উনি কি চান না যে অর্জুন কিছু জানতে পারুক? এতে ওর লাভ কি? উনি তো যেচে অমলদার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। হঠাৎ অর্জুনের মনে হলো যে বাথরুমেও একটা জানলা দেখেছে। সে অন্ধকার হাতড়ে বাথরুমে চলে এলো। তারপর সন্তর্পণে ছিটকিনি তুলতে চেষ্টা করলো। সম্ভবত দীর্ঘকাল এই জানালা খোলা হয় না, প্রচন্ড টাইট হয়ে আছে পাল্লা দুটো। বেশ কিছুক্ষণ চাপ দেওয়ার পর সামান্য শব্দ করে জানালাটা খুলল। শব্দটা এই রাত্রে বেশ কানে লাগতে অর্জুন একটু স্থির হয়ে দাঁড়ালো। মিনিট দুয়েক ধরে কোথাও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে একটু নিশ্চিন্ত হলো। চাদরটায় অর্জুন মাথা ঢেকে নিল। ঠান্ডাটা বেশ কনকনে। সে টের পেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এত পাতলা বৃষ্টি যে কোনো শব্দ হচ্ছে না। এই জানালার বাইরে কোনো আড়াল নেই। ঘন অন্ধকারে পরিষ্কার দেখতে না পেলেও বাগানটাকে আঁচ করতে পারল সে। সারাটা রাত তাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে ভেবে অর্জুনের একটু অস্বস্তি হচ্ছিল। তার মনে পড়ল বাথটবের গায়ে একটা টুল দেখতে পেয়েছিল আগে। অন্ধকারে সেটাকে হাতড়ে খুঁজে পেল। টুলটাকে জানালার তলায় নিয়ে এসে বসতে বেশ আরাম লাগলো। এখান থেকে মাথা বের করে সে সমস্ত বাগানটাকে দেখতে পাচ্ছে। ছায়া ছায়া একটু ঘোলাটে গাছপালা। অবশ্য সমস্ত বাগান বললে ভুল হবে, 3 ভাগের 2 ভাগই তার নজরে আসছে। যেটা চোখের আড়ালে সেই দিকেই এই বাড়িতে ঢোকা সদর রাস্তা। হঠাৎ একটা খসখস শব্দ কানে আসতে অর্জুন একটু সতর্ক হলো। বাগানের ঘাসের ওপর এই বৃষ্টিতে একটা কালো ছায়া দৌড়ে গেল। অর্জুনের বুকের বাতাস এক লহমার জন্য আটক ছিল। স্পষ্ট চেহারাটা বুঝতে না পারলেও ওটা যে সেই হাউন্ডগুলোরই একটা তা টের পেয়ে নিঃশ্বাস ফেলল সে। তারপরেই আরো 3টে ছায়া একই দিকে ছুটে চলে গেল। এই যাওয়ার ভঙ্গিতে বেশ ব্যস্ততা আছে। 4টে হাউন্ডি বিরাট বাগান থেকে চলে এলো একই জায়গায়। কিন্তু কেন? হাউন্ডরা কি দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে? এ বিষয়ে তো কিছুই জানে না অর্জুন। নিজের ওপর তার ভারী রাগ হচ্ছিল। ভালো সত্য সন্ধানী হতে গেলে সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। জ্ঞান না হলে দৃষ্টি পরিষ্কার হবে না যে। অমল সোম থাকলে এই মুহূর্তে কারণটা বলে দিতে পারতেন। টিপ টিপ বৃষ্টিটা এবার সামান্য বাড়ল। চাদরের আড়াল থেকেও তার বেশ শীত করছিল। সমস্ত বাড়িতে কোথাও কোনো সামান্য শব্দও নেই। এত রাত্রে কালিম্পংয়ের মানুষ সাধারণত জেগে থাকবে না। রায় সাহেব তো সাত তাড়াতাড়ি শুতে গিয়েছিলেন। হয়তো প্রহরীরা নিঃশব্দে জেগে আছে, যেমন সেই জানলার পাশে বসে আছে। অর্জুনের খুব ইচ্ছে করছিল একটা সিগারেট খেতে। সিগারেটে অর্জুনের নেশা নেই। গতবার পাশ করার পর বন্ধুদের পাল্লায় পড়ে 2-1বার টান দিয়েছিল মাত্র। কিন্তু সিগারেট ঠোঁটে নিয়ে নিজেকে বেশ বড় বড় মনে হয়। সে কিছুদিন আগেও অ্যাথলেট ছিল, 100-200 মিটার দৌড়তো। সেই সুবাদে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে তার পড়াশুনো চালানো অসম্ভব হয়ে পড়েছিল।
দৌড় ছেড়ে দিয়ে চাকরি করে রাত্রের কলেজে পড়বে বলে ঠিক করেছিল অর্জুন। কিন্তু পরপর দুটো অভিযান তার মনে নেশা ধরিয়ে দিয়েছে গোয়েন্দা হবার। যা হোক, একটা 18 বছরের ছেলে জলপাইগুড়ি শহরে লুকিয়ে ছড়িয়ে সিগারেট খেতে পারে, অর্জুনের বন্ধুরা যেমন খায়। কিন্তু তখন রায় সাহেবকে সে মিথ্যে কথা বলেছে বাধ্য হয়ে। একজন বয়স্ক গম্ভীর মানুষ যদি জিজ্ঞাসা করেন যে সিগারেট খায় কিনা, তাহলে তার মুখের ওপর হ্যাঁ তো বলা যায় না। অর্জুনের ব্যাগে একটা সিগারেটের প্যাকেট আছে। প্যাকেটটা তার কেনা নয়, অসীম 4টে সিগারেট কিনেছিল। ওর বাড়িতে প্যাকেট নিয়ে যাওয়া মুশকিল বলে অর্জুনকে রাখতে দিয়েছিল। তা সেই প্যাকেটে এখনো দুটো পড়ে আছে, দুটো সিগারেট আর একটা দেশলাই। আজ বেরুবার সময় ওগুলো বাড়িতে রেখে আসতে ভরসা পায়নি। মায়ের নজরে পড়ুক তা সে চায় না। এখন একটা সিগারেট ধরাতে ইচ্ছে হলো অর্জুনের। এই ঠান্ডায় সিগারেট খেলে নিশ্চয়ই বেশ আরাম হবে। তার মনে পড়ল রায় সাহেব বলেছেন এই বাড়িতে সিগারেট খাওয়া নিষিদ্ধ। কিন্তু এখন এই নির্জন রাত্রে বন্ধ ঘরে বসে সে যদি সিগারেট খায়, তখন কারো পক্ষে টের পাওয়া সম্ভব নয়। অর্জুন টুল ছেড়ে ওঠার কথা ভাবতেই মনে হলো বাগানের মধ্যে একটা আলো জ্বলে উঠল। আলোটা জ্বলেই নিভল এবং সেই সঙ্গে বৃষ্টির শব্দের সঙ্গে চাপা একটা শীষ মিশে গেল। মেরুদণ্ড সোজা হয়ে গেল অর্জুনের। এবার থেকে শীষটা 5 সেকেন্ড অন্তর বাজছে এবং প্রত্যেকটা শীষের মধ্যে একটা সুর লুকোনো আছে বলে মনে হচ্ছে। অর্জুন দু চোখ বড় করে জায়গাটা লক্ষ্য করার চেষ্টা করল। আলোটা যেখানে জ্বলেছিল সেখানে ঝাউ গাছের মতো কিছু গাছের ভিড়, ফলে অন্ধকারটা জমাট। হাউন্ডগুলো কি ওই দিকেই ছুটে যেতে দেখেছিল বলে মনে পড়ল। শীষটা ঠিক সময়ের ব্যবধানে বেজে যাচ্ছে। অর্জুন এসব ব্যাপারের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। যে আলো জ্বালিয়েছে সে যদি এই বাড়ির লোক না হয়, তাহলে তো তাকে এতক্ষণে হাউন্ডগুলো ছিঁড়ে ফেলেছে। এই বাড়ির কেউ হলে নিশ্চয়ই এমন বৃষ্টিতে বাগানের জঙ্গলে যাবে না। তাহলে শীষ দিচ্ছেটা কি? এই সময় ঝাউ গাছের সামনে একটা মূর্তির উদয় হলো। ছায়া ছায়া যে আকৃতিটাকে অর্জুন দেখতে পেল সে বেশ লম্বা, পরনে শরীর ঢাকা বর্ষাতি, মাথা টুপির আড়ালে, এবং চেহারার কোনো বৈশিষ্ট্যই এখান থেকে নজরে আসছে না। লোকটা দুটো হাতই পকেটে ঢোকানো। বোধহয় চারপাশ সতর্ক চোখে জরিপ করে লোকটা সামান্য নিশ্চিন্ত ভঙ্গিতে এগিয়ে গেল। ক্রমশ অর্জুনের চোখের আড়ালে চলে গেল সে। আর তখনই অর্জুন হাউন্ডগুলিকে দেখতে পেল। ছাগলের পালের মতো লোকটার পিছন পিছন যাচ্ছে ওরা। শীষটা মিলিয়ে যেতে অর্জুন একবার ভাবলো চিৎকার চেঁচামেচি করে সবাইকে সতর্ক করে দেয়। রায় সাহেবের ঘুম ভাঙিয়ে বলে যে একটা লোক তার পাহারাদার হাউন্ডদের বশ করে ওই বাগানে শীষ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তখনই অমল সোমের নির্দেশ মনে পড়ে গেল। অমলদা তাকে রোজকার রিপোর্ট পাঠাতে বলেছেন। এখনই চেঁচামেচি করলে ওই লোকটাকে চিরকালের জন্য সতর্ক করে দেওয়া হবে। ওকে ফিরতে হবে এই পথেই। সুতরাং ততক্ষণ একটু অপেক্ষা করা ভালো। এর মধ্যে বৃষ্টির তেজ বেড়েছে আরো। অন্ধকার ঘোলাটে হয়ে গেছে একেবারে জলের ধারায়। তারই মধ্যে খুব কান খাড়া করে শীষের শব্দ পেল অর্জুন। শীষটা ছন্দ আছে। সুরটাকে মনে মনে তুলে নিল সে। লোকটা যেই হোক না কেন,
এই পাহাড়ি রাত্রের বৃষ্টিতে 4টে শিকারী হাউন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন, তখন নিশ্চয়ই প্রচণ্ড ক্ষমতার অধিকারী। ঠিক সেই সময় একটা তীব্র চিৎকার রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। ধারালো করাতে দাঁতের মতো ওই শব্দ বোধের ওপর আঘাত করে। অর্জুন চমকে উঠল এবং তখনই ছুটন্ত মূর্তিটাকে দেখা গেল। দৌড়বার সময়ও লোকটা কিন্তু শীষ দিতে ভোলেনি। কুকুরগুলো অনুগত ভঙ্গিতে ওর পিছনে ঝাউ গাছের আড়ালে মিলিয়ে যাওয়া মাত্র একটা ঝাপসা আলো জ্বলে উঠে নিভে গেল। তীক্ষ্ণ চিৎকারটা শেষ হতেই সীতার বিকৃত কণ্ঠ শোনা গেল। I must go! I must go back! You can't stop me! তারপর একটা ইংরেজি শব্দ। অর্জুনের মনে পড়ল পাঙ্ক বইয়ে একটা তালিকা দিয়েছেন লেখক। তাতে তিনি পাঙ্করা যে সমস্ত শব্দ গালাগাল হিসেবে ব্যবহার করে তার একটা বিবরণ আছে। এই শব্দটা সে ওখানে দেখতে পেয়েছিল। শব্দটার মানে সে জানে না, কিন্তু ওটা যে গালাগালি তাতে তার সন্দেহ নেই। কিন্তু তারপরে সব চুপচাপ। অর্জুন কান পাতল। এই চিৎকারের পরও বাড়িতে কারো সাড়া শব্দ নেই। রায় সাহেবের তো অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না। তিনি যে কোন ঘরে শোন কে জানে। অর্জুন ভাবলো একবার বাইরে বেরিয়ে খোঁজ করে যে ব্যাপারটা কি হয়েছে। তারপরেই খেয়াল হলো যে মফস্বলের কলেজে পড়া বোকা টাইপের ছেলে সে। ওরকম ছেলের এত কৌতূহল দেখানো শোভন নয়। রায় সাহেব তার এমন একটা পরিচয় খসড়া তৈরি করেছেন যে সব রকম গতিবিধি এখন নিয়ন্ত্রিত। সুতরাং অর্জুন চুপচাপ বসেই রইল। বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে। বাগানে আর কারো পায়ের চিহ্ন পড়ছে না। শুধু কুকুরগুলো দুবার পাক খেয়ে গেছে এর মধ্যে। এই লোকটা যেই হোক না কেন, হাউন্ডরা তাকে ভালো করে জানে। না হলে ওদের সামনে দিয়ে বাগানে বেড়াবার সাহস হতো না লোকটার। আগামীকাল বিষ্টু সাহেবের মাধ্যমে তাকে যে রিপোর্টটা পাঠাতে হবে তার বড় অংশ দখল করবে এই ঘটনাটা। অমলদাকে বোঝানো যাবে যে সে সহকারী হিসেবে যথেষ্ট উপযুক্ত। রাত 2:30 নাগাদ অর্জুনের খুব ঘুম এলো। এইভাবে ঠায় বসে থাকতে সে আর পারছিল না। তবু মন বলছিল যে আজ রাতে আর কেউ আসবে না। কিন্তু এখন শুয়ে পড়লে অমলদার কাছে দেওয়া কথার খেলাফ হবে। অন্ধকার এখন চোখ সওয়া হয়ে গিয়েছে। অর্জুন নিশ্চিন্তে পা ফেলে ঘরে এলো। তারপর ব্যাগটা খুলে একদম তলা থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বার করলো। সিগারেটটা খুব সন্তর্পণে জ্বালিয়ে সে আবার বাথরুমের জানালায় ফিরে এলো। তিন চারবার ধোঁয়া ছাড়তেই মনে হলো ঠান্ডা গালে নাকে বেশ স্বস্তি হচ্ছে। কিন্তু তারপরেই ওর গলা খুসখুস করে উঠতে সে চেষ্টা করেও কাশি থামাতে পারল না। নিজেকে খুব গালাগালি দিতে ইচ্ছে করছিল। এখনো সিগারেট খেলেই তার কাশি হয়, অথচ বন্ধুরা কেমন নির্বিকার হয়ে টেনে যায়। সে সিগারেটটা ভিজিয়ে কমোডে ফেলে দিল। অর্জুন বুঝতে পারছিল আজকের রাত্রে জেগে থাকার কোনো মানে নেই। তাই সে জানালা বন্ধ করে তারপর বাথরুমের আলো জ্বেলে কোমোডের ফ্ল্যাশ টেনে দিয়ে শোয়ার ঘরে ফিরে এলো। যদি কেউ লক্ষ্য করে তাহলে সে ভাববে যে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল। সাদা নরম বিছানায় গায়ে লিয়ে দিয়ে অর্জুনের মনে হলো পৃথিবীতে এর চাইতে আরামদায়ক আর কিচ্ছু নেই। দরজায় শব্দ হতে অর্জুনের ঘুম ভাঙল।
এবং কয়েক মুহূর্তে জড়তা কেটে গেলে সে তড়াক করে উঠে বসল। তারপর দৌড়ে টেবিলটাকে সরিয়ে আনলো দরজা থেকে যথাস্থানে। বাইরে আলো ফুটেছে কি ফোটেনি বোঝা যাচ্ছে না, কিন্তু ঘুমে চোখ টানছে তার। এখন কটা বাজে কে জানে। অর্জুন দরজা খুলে দেখলো যে কেউ নেই। বারান্দায় ভোরের আলো পড়েছে। তাহলে দরজায় শব্দ করলো কে? অর্জুন আবার বিছানায় ফিরে গেল এবং কম্বলটা টেনে নিতেই ঘুমে তলিয়ে গেল। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙতেই অর্জুন অবাক হলো। তার মাথার পাশে একটা টুলের ওপর রাখা ট্রেতে টিকোজিতে ঢাকা চায়ের পট এবং একটা কাচের পাত্রে কিছু জেলি আর বিস্কুট। এগুলো কখন কে দিয়ে গেছে সে জানে না। দরজাটা ভেজানোই আছে। চা ঠান্ডা হতে হতেও হয়নি। পরিষ্কার হয়ে তাই খেয়ে অর্জুন বাইরে বেরিয়ে আসতেই কালকের লোকটিকে দেখতে পেল। একবার মনে হলো যে জিজ্ঞাসা করে, কেন গতকাল অমন অভদ্র ব্যবহার করলো সে। কিন্তু তারপরেই মত পাল্টালো। বরং রায় সাহেবের কথা একটু জিজ্ঞাসা করা যাক। আর তখনই তার খেয়াল হলো যে তার মুখে রায় সাহেব শব্দটা বেমানান। ভাইপো কখনো কাকাকে রায় সাহেব বলে ডাকতে পারে না তো। কিন্তু অবাক হয়ে দেখল লোকটা তাকে দাঁড়াতে দেখে শুরুত করে সামনে থেকে সরে গেল। নিচে নেমে এলো অর্জুন। রায় সাহেবকে সে সামনে দেখতে পেল না। দরজায় গার্ড দাঁড়িয়ে আছে। লোকটা যেন তাকে দেখেও দেখছে না। তাকে ক্যাবলা হতে হবে, আর ক্যাবলারা তো কখনো প্রশ্ন করে না। কচি কলাপাতার মতো রোদ উঠেছে। ভিজে গাছপালায় সেই রোদ পড়ে চমৎকার দেখাচ্ছে এখন। অন্যমনস্ক ভান করে অর্জুন তার বাথরুমের নিচে চলে এলো। এখান থেকে মাথা তুললে তার বাথরুমের জানলাটা দেখা যায়। সে এবার সামনের দিকে তাকালো। আলোটা কোথায় জ্বলেছিল এবং হাউন্ডগুলো কোথায় ছুটে গিয়েছিল সেই জায়গাটা খোঁজার চেষ্টা করলো মনে মনে। তারপর একটা লক্ষ্য ঠাহর করে সে এগিয়ে গেল। ঝাউ গাছগুলোর ফাঁক দিয়ে মানুষ স্বচ্ছন্দে যেতে পারে। গাছের আড়ালে এসে সে পাঁচিলটাকে দেখতে পেল। পাহাড়ের গায়ে উঁচু পাঁচিল গাঁথা মুশকিল। মাটি থেকে হাত দুয়েক একটা গাঁথনি বোধহয় অনেককাল আগে গাঁথা ছিল। তার ওপর 10 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে নতুন, বেশ ধারালো কাঁটা। কিন্তু লোকটা এই দিক দিয়েই আবার ফিরে গেছে। অর্জুন ঠিক চট করে খেয়াল করতে পারল না প্রস্থানের পথটা কোথায়। নিশ্চয়ই এই তার ডিঙিয়ে লোকটা তো ফেরেনি। এভাবে আড়ালে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও আবার ঠিক নয়। অর্জুন ফেরার জন্য পা বাড়াতেই জুতোর ছাপ দেখতে পেল। কাঁচা ভিজে মাটিতে ছাপটা স্পষ্ট হয়ে আছে। বাকিগুলো ঘাসের ওপর থাকায় ধরা যায়নি এতক্ষণ। অর্জুন বুঝতে পারল যে লোকটার পায়ে চামড়ার জুতো ছিল না, ঘন খাঁজওয়ালা কেটস পরে এসেছিল, আর তার বাঁ দিকটা একটু ক্ষয়ে এসেছে। এই ছাপটাকে বাঁচিয়ে রাখা দরকার। অর্জুন মাটিতে পড়ে থাকা একটা বড় পাতা তুলে ওটাকে চাপা দিয়ে তার উপর ইটের টুকরোগুলো বসিয়ে দিল। জুতোটার ছাপ বাঁ পায়ের। বাকি বাগানটা খামোখাই হেঁটে অর্জুন গেটের দিকে আসতে বিষ্টু সাহেবকে দেখতে পেল। রোগা বেটে বিষ্টু সাহেব এই 7 সকালে কমপ্লিট স্যুট গায়ে ছড়ি হাতে পাহাড় বেয়ে আসছেন। বয়সে অমলদার চেয়ে অনেক বড়, কিন্তু নিজেদের বন্ধু বলেন ওরা। এই মজার মানুষটি বিপদের সময়ে বাতাসের ঘূর্ণি টের পান।
গেটের কাছাকাছি এসে বিষ্টু সাহেব তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, এই যে মধ্য পাণ্ডব, রাতটা কেমন কাটলো? অর্জুন চট করে চারপাশে তাকিয়ে নিল, তারপর দ্রুত কাছে গিয়ে চাপা গলায় বলল, এখানে আমার নাম উপল নারায়ণ রায়, ইউএন রায়ের ভাইপো। আপনার সঙ্গে তো আলাপ নেই। ও হো, তাই তো ভুলেই গিয়েছিলাম। তা এখানে কে শুনতে আসছে? হুম, অমলদা বলেন কাছেরও কান আছে। তা আছে, তা রায় সাহেব কোথায়? জানি না, সকালে ওঠার পর তো দেখতে পাইনি। টিয়ারিতে নেই তো? অর্জুন অবাক হলো। তার মনে পড়ল ইউএন রায় এখানে একটা ডেয়ারি ফার্ম করবেন বলে শুনেছিল, কিন্তু সেটা কোথায় তো জানা হয়নি। বিষ্টু সাহেব বললেন, চলো একবার ডেয়ারিটা ঘুরে আসি। এবং তারপরেই মত পাল্টালেন। না, কাজের জায়গায় যাওয়াটা উচিত নয়। এসো, আমরা এই বাগানেই খানিকক্ষণ বসি। অর্জুন লক্ষ্য করেনি যে বাগানের একপাশে একটা চত্বর বাঁধানো, মাথার ওপরে ছাদ আর তলায় সিমেন্টের বেঞ্চি আছে। সেখানে আরাম করে বসে বিষ্টু সাহেব বললেন, আহ, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এত যে লিখছি এখানে চলে এসো, দারুণ বিজনেস জমবে, তা তোমরা তো কানেই তুলছো না। আরে কালিম্পংয়ে ক্রিমিনাল ঠিক করছে। অর্জুন হাসল। বিষ্টু সাহেবের বলার ধরনটা এমন যেন পুকুর ভর্তি মাছ মুঠো করে তুলে না। জায়গাটা চমৎকার, আশেপাশে কেউ নেই এবং কথা বললেও কারো কানে যাবে না। রায় সাহেব আসার আগেই কালকের ঘটনাটা বলে দিতে হবে। উচিত ছিল লিখে দেওয়া, কিন্তু তার সময় নেই। সে বলল, আপনাকে একটা উপকার করতে হবে। অমলদা বলেছেন প্রতিদিনের রিপোর্ট আপনার মাধ্যমে পাঠাতে। আজ আর লেখার সুযোগ পাইনি। বিষ্টু সাহেব বললেন, বেশ তো, মুখেই বলো। আমার মেমোরি খুব শার্প, একেবারে টেপ রেকর্ডারের মতো। অর্জুন হাসল। অমলদা বলেন, প্রত্যেক মানুষের স্বভাব হলো যা শুনবে তা বলার সময় নিজের অজান্তেই দু একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করবে। ঘটনা সম্পর্কে নিজের অনুভূতির অভিব্যক্তি সেটা। অতএব মুখের কথায় বিশ্বাস করা বড় মুশকিল। কিন্তু এখন তো অন্য কোনো উপায় নেই। সে গতকাল সেবক রেল ক্রসিং থেকে শুরু করে রাত্রে চিৎকার পর্যন্ত সমস্ত ঘটনা বিশদভাবে বিষ্টু সাহেবকে বলল। বিষ্টু সাহেব চোখ বন্ধ করে ব্যাপারটা শুনছিলেন। অর্জুন থামতে বললেন, আরে বাস, এ তো রীতিমতো থ্রিলার। তারপর কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা প্যাকেট বের করে হাতে জিনিসটা ঢেলে বললেন, খাবে? অর্জুন দেখল বিষ্টু সাহেবের হাতে চানাচুর। সে খানিকটা অবাক হয়ে হাত পাততে বিষ্টু সাহেব প্রসন্ন মুখে চানাচুর দিলেন। মুখে দিতেই অর্জুনের কপালে ভাঁজ পড়ল। এই চানাচুরের গন্ধটা তার খুব চেনা। সে জিজ্ঞাসা করল, কোথেকে পেলেন? কেন, আমাদের কালিম্পংয়ে কি পাওয়া যায় না ভেবেছ? না না, তা যাবে না কেন, কিন্তু একমাত্র দাদুর চানাচুরি তো এরকম খেতে। অর্জুন বিশ্বাস করছিল না। দিদিমণির সঙ্গে আজ দেখা হয়েছে? দিদিমণি? হো, না না না, ওই যে তিনি। বিষ্টু সাহেবের দৃষ্টি অনুসরণ করে অর্জুন প্রাসাদের একটা জানালার দিকে তাকালো। সীতা সেখানে দাঁড়িয়ে আকাশ দেখছে। সকালবেলায় মেয়েটিকে বেশ সুন্দরী দেখাচ্ছে। হঠাৎ বিষ্টু সাহেব ছাদের আড়াল থেকে বেরিয়ে মাথার টুপি হাতে নিয়ে সেটাকে ঘন ঘন দুলিয়ে চিৎকার করতে লাগলেন, হাই, হাউ ডু ইউ ডু? এই যে দিদিমণি,
চকিতে মুখ ফেরালো সীতা। তারপর রুক্ষ গলায় চিৎকার করলো, ডোন্ট কল মি দ্যাট ননসেন্স। বিষ্টু সাহেব চাপা গলায় বললেন, রুগীর কথায় একদম কান দিতে নেই। তারপর গলা তুললেন, তোমার ভাইয়ের সঙ্গে আলাপ করছি, খুব ভালো ছেলে। সীতা এর উত্তরে জানালা থেকে সরে গেল। বিষ্টু সাহেবকে কেমন ক্যাবলা ক্যাবলা দেখাচ্ছিল। যাকগে, মেয়েটা তো কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করে না। সামথিং রং। ওই যে রায় সাহেব আসছেন। নমস্কার মিস্টার রায়, সব কুশল তো? এই সময় ইউএন রায়কে দেখা গেল। এই ঠান্ডায় একটা সাদা হাফ প্যান্ট আর স্পোর্টস জ্যাকেট পরে নিচ থেকে উঠে আসছেন। অর্জুন দেখল ওর পায়ে একটা সাদা কেটস। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ল ওর। রায় সাহেব বিষ্টু সাহেবের সঙ্গে করমর্দন করে জিজ্ঞাসা করলেন, কখন এসেছেন? এই তো কিছুক্ষণ। অর্জুন, আই মিন উপল নারায়ণের সঙ্গে একটু আলাপ করছিলাম। রায় সাহেব অর্জুনের দিকে তাকালেন। হোপ ইউ এনজয় দ্য নাইট। অর্জুনের একটু অস্বস্তি হলো। কথাটার মানে কি? উনি কি টের পেয়েছেন যে সে 2:30-3টে পর্যন্ত জেগেছিল? রাতটাকে উপভোগ করা আর কাকে বলে? কথা বলতে হয়, তাই সে বলল, না, তেমন ভালো ঘুম হয়নি। বিষ্টু সাহেব বললেন, তা তো না হবারই কথা। নতুন জায়গায় গেলে আমিও ঘুমোতে পারি না। সেবারে দিল্লিতে গিয়ে 3 রাত না ঘুমিয়েছিলাম। বিষ্টু সাহেব বললেন, তা তো না হবারই কথা। নতুন জায়গায় গেলে আমিও ঘুমোতে পারি না। সেবার দিল্লিতে গিয়ে 3 রাত না ঘুমিয়েছিলাম। রায় সাহেব জিজ্ঞাসা করলেন, কোনো চিৎকার শুনেছ? চিৎকার? হ্যাঁ, সেটা সন্ধেবেলায়, কিন্তু রাতে তো কোনো চিৎকার শুনিনি। কেন বলুন তো? রায় সাহেব এবার যেন স্বচ্ছন্দ হলেন। না, আমি তাহলে ভুল শুনেছি। বাই দ্য বাই, তোমাকে একটা কথা বলা হয়নি। আমার বাড়ির সবকটা কাজের লোকই কথা বলতে পারে না। বুঝতেই পারছো, নিরাপত্তার জন্য এরকম লোক রাখতে হয়েছে আমাকে। আসুন আসুন স্যার, আমরা ঘরে গিয়ে বসি। বিষ্টু সাহেব বললেন, আপনার এই হাউন্ডগুলো কেমন আছে? ওগুলোর ভয় তো দিন দুপুরেই এদিকে আসতে সাহস হয় না আমার। ভালো, ওরা সত্যিকারেরই শিকারী। অর্জুন জিজ্ঞাসা করল, হাউন্ডগুলোকে আপনি পেলেন কোথায়? ওই তো স্যান ফ্রান্সিসকোতে। মিস্টার মুরহেড বলে এক ভদ্রলোকের পোষা ছিল ওগুলো। আনতে অনেক খরচ হয়েছে। এনে অবশ্য উপকারী হয়েছে। ওগুলোকে একবার আমি দেখতে পারি কি? আসলে আমি কখনো হাউন্ড দেখিনি। রায় সাহেব এক মুহূর্ত চিন্তা করলেন। তারপর মাথা নেড়ে ওদের নিয়ে এগিয়ে গেলেন প্রাসাদের ডান দিকে। সেখানে একটা লোহার গরাদ দেওয়া। ওদের দেখে 4টে হাউন্ডই বিভৎস ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো। গত রাত্রের অন্ধকারে কিছুই বোঝেনি অর্জুন। এখন দিনের বেলায় ওদের দেখে বুকটা হিম হয়ে গেল। ওরা চিৎকার করছে না, কিন্তু চাহনি এবং মুখের ভঙ্গি বলে দিচ্ছে যে সামান্য সুযোগ পেলে শিকারকে একেবারে ছিঁড়ে ফেলবে। বিষ্টু সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ঢোক গিলে বললেন, ডেঞ্জারাস। রায় সাহেব হাসলেন। এরা একটা সিংহের সঙ্গেও পাল্লা দিতে পারে। ওদের ভরসাতেই রাত্রে নিশ্চিন্ত থাকি। আপনি কি শুনেছেন, জলপাইগুড়িতে পৌঁছেই দেখি
ছখানা ষাঁড় মেরে ফেলা হয়েছে। পেডিগ্রি ভালো নয় অবশ্য, কিন্তু খুব হেলদি ছিল ওরা। আমার ডিয়ারিতে কাজে লাগতো। তারপর নিঃশ্বাস ফেলে বললেন, দে আর স্টিল অ্যাক্টিভ। কিন্তু আপনি তো জানেন না যে ওরা কারা। বিষ্টু সাহেব হাউন্ডদের ওপর থেকে চোখই সরাচ্ছিলেন না। তার গলার স্বরে কোনো তাপ নেই। আমি অনুমান করতে পারি। তাহলে তো পুলিশকে রিপোর্ট করা উচিত ছিল। স্ক্যান্ডেল বড় কথা নয়। আপনি তো সবই জানেন। এই কারণেই তো আমি একজন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য চেয়েছি। বাট ইয়োর অমল সোম সামান্য কারণ দেখিয়ে এলেন না। বুঝতে পারছি না যে এই ছেলেটি কতখানি উপকারে লাগবে। মুখের ওপরই বলে দিলেন রায় সাহেব। বিষ্টু সাহেব বললেন, নিশ্চয়ই অমল সেটা জানে। অর্জুনের মেজাজ খারাপ লাগলো। রায় সাহেব যে প্রথম থেকেই ওকে পছন্দ করছে না সেটা সে আন্দাজ করেই ছিল। সে কয়েক পা এগিয়ে গেল। হাউন্ডগুলো তাকে কাছাকাছি আসতে দেখে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে দাঁড়ালো। যদিও মাঝখানে লোহার শিক রয়েছে, কিন্তু অর্জুনের মনে হলো এতটা কাছে এগিয়ে না এলেই ভালো ছিল। এই সময় রায় সাহেব পিছন থেকে বলে উঠলেন, কাছে যেও না। ওরা একবার ধরতে পারলে বাঁচার আর কোনো চান্স নেই। একমাত্র সীতার আন্টি ছাড়া ওরা কারো কথা শোনে না। বিষ্টু সাহেব বললেন, উনি কি ওদের বের করেন আর ঢোকান? হ্যাঁ, ভদ্রমহিলা কিছুদিন মিস্টার মুরহেডের কাছেও কাজ করেছেন। এবার বিষ্টু সাহেব ডাকলেন, চলে এসো, চলে এসো এ পঞ্চম। সরি উপল নারায়ণ। অর্জুনের মাথায় হঠাৎ সেই সুরটা এসে গেল। সে খুব চাপা স্বরে শীষ দিল, ঠিক যেমনটি গত রাত্রে শুনেছিল, ঠিক তেমনটি। সঙ্গে সঙ্গে কুকুরগুলো সতর্ক ভঙ্গি উধাও হয়ে গেল। স্পষ্টত একটা আলিস্যি দেখা গেল ওদের শরীরে। চারজনই বেশ আদুরে ভঙ্গিতে রেলিংয়ে শরীর ঘেঁষতে লাগলো। এতে অর্জুনের সাহস বেড়ে গেল। সে শীষ বন্ধ না করে রেলিংয়ের গায়ে চলে এলো। কুকুরগুলোর মুখে সেই বীভৎস ভঙ্গিটা আর নেই। ওরা প্রায় বেড়ালের মতো আদর চাইছে। ভয়ে ভয়ে হাত বাড়ালো অর্জুন। তারপর একটা হাউন্ডের পিঠে 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য আঙুল বোলালো। তারপর শীষ দিতে দিতে পেছিয়ে এসে ওটা বন্ধ করতেই হাউন্ডগুলোকে ঘাবড়ে যেতে দেখল। এবং তারপরেই ওরা ছুটে এলো রেলিংয়ের দিকে এবং হিংস্র ভঙ্গিতে তাকিয়ে থাকলো যেমন প্রথমে ছিল। অর্জুনের বুকের মধ্যে তখনও অস্থির হৃৎপিণ্ড, কিন্তু সে বিষ্টু সাহেবের দিকে তাকিয়ে একটু হাসল। ওদের দুজনের মুখের চেহারা একেবারে পাল্টে গেল। বিষ্টু সাহেবের হাঁ এত বড় যে জিভ দেখা যাচ্ছে। রায় সাহেবের তো চোখটা বিস্ফারিত। সে এগিয়ে আসতে তিনি কোনো রকমে বললেন, এটা কি করে সম্ভব হলো? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওদের নিয়ে একটু বেরিয়ে আসতে পারি। সারাদিনই তো তালা বন্ধ হয়ে থাকে বেচারারা। বাট হাউ? কি করে তুমি ওই সিস্টা শিখলে? অর্জুনে তখন যেন আত্মবিশ্বাস এসে গিয়েছে। ভালো গোয়েন্দাদের এসব জানতে হয়। অমলদার কাছে পৃথিবীর কুখ্যাত কুকুরদের চরিত্র নিয়ে একটা বই আছে, লাইফ পাবলিকেশন থেকে বেরিয়েছে। তাতে আছে যে কি করে হিংস্র কুকুরদের বশ করা যায়। এক এক জাতের কুকুরদের বশ করার পদ্ধতি এক এক রকম। বই আছে? বইতে কি সিস লেখা আছে?
অর্জুনের মনে পড়ল বুড়িদির কাছে স্বরলিপির বই আছে। তাই দেখে সুর তোলে বুড়িদি। সে সহজ গলায় বলল, সুরের স্বরলিপি আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে দুহাতে মাথা চেপে ধরলেন রায় সাহেব। তাহলে তো যে কেউ সেই বই থেকে ওটা শিখে এসে এদের পোষ মানাতে পারে। হুফা, এতদিন আমি মূর্খের স্বর্গে বাস করছিলাম। নাও হোয়াট টু ডু? এই সময় সেই বৃদ্ধা মহিলাকে এদিকে আসতে দেখা গেল। হাঁটুর নিচু ঢাকা স্কার্ট আর ফুলহাতা জামার ওপর বুক খোলা সোয়েটার। কাছে এসে তিনি জিজ্ঞাসা করলেন, ইজ দেয়ার এনি প্রবলেম মিস্টার রায়? আমি ওপরের জানালা থেকে দেখলাম এই হাউন্ডগুলোর সামনে আপনারা খুব উত্তেজিত হয়ে কথা বলছেন। ইয়েস ইয়েস, দে আর ইউজলেস। ওদের অত টাকা দিয়ে কিনে এনে আমি প্রচন্ড ভুল করেছি। ওদের চেয়ে একটা বেড়াল পোষা ভালো ছিল। কেন হঠাৎ আপনার ধারণা পাল্টালো কেন? আপনি ওদের চরিত্র জানেন না? জানতাম, কিন্তু সেটা তো মিথ্যে। এই যে এইটুকুনি ছেলে ওদের বেড়াল বানিয়েছে। বৃদ্ধা সঙ্গে সঙ্গে অর্জুনের মুখের দিকে তাকালেন, প্রচন্ড বিস্ময় সেই দৃষ্টিতে। তারপর বললেন, আপনার ভাইপো? হে, একটা মুফসলের ক্যাবলা ছেলে ওদের পোষ বানিয়েছে। I should write to Mr. Moorhead. কিন্তু তার আগে আমি কি করব? ছটফট করলেন রায় সাহেব। বৃদ্ধা এগিয়ে এলেন। কিভাবে ওদের পোষ মানিয়েছ আমাকে একটু দেখাও। অর্জুন টের পেল যে তার স্মার্ট ব্যবহার করা একদম চলবে না। এই মহিলার সামনে তাকে ক্যাবলাই সাজতে হবে। সে বলল, আমি শীষ দিলাম আর ওরা শান্ত হয়ে গেল। কিরকম শীষ? বাজাও তো দেখি। অর্জুন চোখ বন্ধ করল, তারপর শীষ দেওয়া শুরু করল। কিন্তু ইচ্ছে করেই সে শীষের সুরটা একটু পাল্টালো। মাঝে মাঝে সে অবশ্য সেই সুরের কিছু অংশ রাখছিল, আর যখন সে মূল সুরটা বাজাচ্ছিল তখনই কুকুরগুলো শান্ত হতে চাইছিল। কিন্তু অচেনা সুর শোনা মাত্র আবার তারা পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছিল। বৃদ্ধা সতর্ক চোখে কুকুরদের পরিবর্তন লক্ষ্য করছিলেন। এবার বলে উঠলেন, তুমি এই সুর কোথায় শিখলে? বই থেকে শিখেছি। কি বই? তার নাম কি? নামটা তো আমি ভুলে গিয়েছি। কিন্তু তোমার সুর শুনে ওরা তো বেড়াল হলো না। আপনি অযথাই উত্তেজিত হয়েছেন। দেখলেন তো ওদের কোনো রিয়াকশন হলো না। কিন্তু শীষ দিতে দিতে ওই ছেলেটি হাউন্ডের পিঠে হাত দিয়েছে। সত্যি? তুমি এই সুর বাজিয়েছিলে? অনেকটাই এই রকম, তবে আমার ভুলও হতে পারে। সুরটাকে আমি ঠিক এখন আর মনে করতে পারছি না। বলেই অর্জুন বোকা বোকা হাসল। রায় সাহেব বললেন, কামান কামান, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। রায় সাহেব ঘুরে দাঁড়াতেই অর্জুন তার সঙ্গ নিল। বিষ্টু সাহেবের পাশাপাশি হাঁটতে সে আর চোখে দেখল যে বৃদ্ধা সবিস্ময়ে তাকিয়ে আছেন। সে বুঝতে পারল যে ভদ্রমহিলা অবশ্যই তাকে সন্দেহ করছেন, কিন্তু উনি নিশ্চয়ই কারণটা ধরতে পারছেন না, আর তাতেই বিস্ময়টা বেড়ে যাচ্ছে। ড্রয়িং রুমে বসে বিষ্টু সাহেব বললেন, আমি আর কেন বসছি, একটু বাজারের দিকে যেতে হবে। সোফায় বসে একটা পায়ের ওপর পা তুলে দিতেই রায় সাহেবের জুতোর তলা দেখতে পেল অর্জুন।
রায় সাহেবের বাঁ পায়ের জুতোর তলা একেবারে অটুট, সামান্যও ক্ষয় হয়নি। তার মানে বাগানে পাতা চাপা দেওয়া জুতোর ছাপটা রায় সাহেবের নয়। অর্জুন বিষ্টু সাহেবকে বলল, আমি সেবার জায়গাটা ভালো করে দেখিনি, এবার আপনার সঙ্গে যেতে পারি? স্বচ্ছন্দে। কি রায় সাহেব, আপনার আপত্তি নেই তো? আপত্তি না, কিন্তু মিস্টার সোম তো ওকে বাড়িতেই থাকতে বলেছেন 5 দিন। 24টা ঘন্টা এই বাড়িতে বন্দি হয়ে থাকতে হবে এমন কথা হয়েছিল কিনা মনে পড়ল না অর্জুনের। তবুও অর্জুন ঠিক করলো যে সে অবাধ্য হবে না। বিষ্টু সাহেব চলে গেলে সে দোতলায় উঠে এলো। রায় সাহেবের অনেক কাজকর্ম আছে। ঘরে ঢুকে তার বেশ মজাই লাগছিল। হাউন্ডগুলোকে অত সহজে বশ মানানো যাবে সে ভাবতেই পারেনি। কিন্তু বৃদ্ধা কিছু তো একটা আঁচ করেছে। অর্জুন ভাবল বইই গেছে। খোলা জানালা দিয়ে চমৎকার সূর্যের আলো এসেছে ঘরে। মনে হচ্ছে আজ দিনটা বেশ ভালোই যাবে। একটু বাদেই ব্রেকফাস্ট এসে গেল। এত ভালো খাবার সে কোনো কালে খায়নি। কাল রাত্রের লোকটাই এসেছিল, কিন্তু আজ তার সঙ্গে কথা বলার একটুও চেষ্টা করল না অর্জুন। এই বাড়ির সবকটা চাকরি বোবা, একমাত্র ওই বৃদ্ধাই ব্যতিক্রম। এই সতর্কতা শুধু মেয়ের জন্যেই। তাহলে পুলিশে যাওয়ার কথা বাতিল করলেন কেন রায় সাহেব? বদনামের ভয় উনি করতে যাবেনই বা কেন? রাত্রে এই বাড়িতে আগন্তুক আসে, আর তখনই মেয়েটি চেঁচায়। আগন্তুক আবার হাউন্ডগুলোকে পোষ মানাতে জানে, আর জানে ওই বৃদ্ধার সঙ্গে আগন্তুকের কোনো সম্পর্ক নেই তো। অমরসোম থাকলে ঠিক বলতে পারতেন। আপনারা শুনছিলেন লেখক সমরেশ মজুমদারের লেখা কালিম্পংয়ের সীতাহরণ গল্পটির 2য় পর্ব। এর পরের পর্ব জানতে শুনতে থাকুন গল্পের বৈঠক। আর গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। নমস্কার।